আজ আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে কথা বলবো, বাংলা সাহিত্যের ছদ্মনাম। আমাদের হাতে একটা তালিকা আছে যেখানে অনেক পরিচিত লেখকের নামের পাশে আরও একটা নাম লেখা। আর এটা দেখতে দেখতে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, লেখাটা আসলে কার? ওই রক্তমাংসের মানুষটার, নাকি তার ওই তৈরি করা কাল্পনিক পরিচয়ের? হুম দারুণ একটা প্রশ্ন তুলেছেন। কারণ ছদ্মনাম তো শুধু নাম পাল্টানো নয়, তাই না? এটা লেখকের জন্য একটা মুখোশের মতো। কখনো ঢাল, আবার কখনো হয়তো নিজের ভেতরের অন্য কাউকে বের করে আনার একটা উপায়। হুম, এই প্রত্যেকটা নামের পেছনেই তো এক একটা গল্প আছে। একদম। চলুন তাহলে তালিকাটা একটু দেখি। প্রথমেই চোখে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার ছদ্মনাম ভানু সিংহ। হ্যাঁ, ভানু সিংহ। এটা তো বেশ পরিচিত, কিন্তু এর পেছনের ঘটনাটা দারুণ মজার। ঠিক তাই। ওই যে ভানু সিংহ ঠাকুরের পদাবলী, তিনি তো ওটা লিখেছিলেন কিশোর বয়সে। হ্যাঁ, আর ব্রজবলী ভাষায় এমনভাবে লিখেছিলেন যে তখনকার পাঠকরা বিশেষজ্ঞরা পর্যন্ত ভেবেছিলেন এটা কোনো প্রাচীন কবির লেখা। ভাবা যায়। এটা তো একরকম শৈল্পিক খেলা, তাই না? একদম, প্রতিভার একরকম কৌতুকপূর্ণ প্রকাশ আর কি। কিন্তু সব ছদ্মনাম তো আর এত খেলার ছলে নেওয়া হয়নি। না না, অবশ্যই না। কিছু ছদ্মনাম তো ছিল রীতিমতো ধারালো অস্ত্রের মতো। আপনি নিশ্চয়ই হুতুম প্যাচার কথা বলছেন। ঠিক ধরেছেন, কালীপ্রসন্ন সিংহ। ওই নামটা আমার কাছে শুধু ব্যঙ্গাত্মক নয়, কেমন যেন একটু ভয়ঙ্করও লাগে। রাতের অন্ধকারে একটা পাখি সব দেখতে পাচ্ছে, যার তীক্ষ্ণ দৃষ্টি কিছুই এড়ায় না। ঠিক। তৎকালীন কলকাতার বাবু সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরার জন্য এর চেয়ে ভালো প্রতিকার কি হতে পারে? তাই তো। প্যাঁচা যেমন একটু দূরে বসে সবটা লক্ষ্য করে, কালীপ্রসন্ন ঠিক সেভাবেই কলকাতার সমাজের ভণ্ডামি অসঙ্গতিগুলো দেখেছিলেন। হুতম প্যাঁচার নকশাতে তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন, হ্যাঁ, ওই কথ্য ভাষা। একদম ওই শ্লেষ, ওই সাহস, সেটা হয়তো কালীপ্রসন্ন সিংহের নামে লিখলে সম্ভব হতো না। আচ্ছা। ওই হুতম প্যাঁচার মুখোশটাই তাকে ওই সত্যিটা বলার নির্ভীকতা দিয়েছিল। তার মানে কিছু ক্ষেত্রে ছদ্মনাম হলো একটা অন্য সত্তা তৈরি করা। এই সূত্র ধরেই তালিকার আরেকটা দিকে তাকাই। সমরেশ বসু, ওনার দুটো ছদ্মনাম দেখছি, কালকুট আর ভ্রমর। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং দিক। একই লেখকের দুটো আলাদা পরিচয়, এটা কেন? এখানে বিষয়টা আরও জটিল। দেখুন, সমরেশ বসু যখন খুব গভীর আধ্যাত্মিক বা জীবন দর্শন নিয়ে লিখতেন, তখন তিনি হতেন কালকুট। কালকুট নামটার মধ্যেই একটা তীব্রতা আছে। ঠিক বিষের মতো। আবার যখন একটু অন্য ধারার লেখা, তখন তিনি ভ্রমর। এটা আসলে লেখকের নিজের ভেতরের জগৎটাকে ভাগ করে নেওয়ার একটা উপায়। কালকুটের আড়ালে তিনি যে গভীর কথাগুলো বলতে পারতেন, সেই ভারটা হয়তো তিনি সমরেশ বসুর উপর চাপাতে চাননি। এটা অনেকটা রাজশেখর বসুর পরশুরাম ছদ্মনামের মতো, তাই না? একদম ঠিক ধরেছেন। রাজশেখর বসু তো পেশায় বিজ্ঞানী ছিলেন, ভীষণ যুক্তিবাদী একজন মানুষ। আর তার পরশুরাম নামের লেখাগুলোই কি ধারালো ব্যঙ্গ? ঠিক, তার পেশাগত জগৎটা ছিল তথ্য আর যুক্তির, আর পরশুরামের জগৎ ছিল কল্পনা, শ্লেষ আর সমালোচনার। দুটো জগৎকে একেবারে আলাদা করে দেওয়া। ছদ্মনামটা এখানে একটা দেওয়ালের মতো কাজ করেছে। বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত চরিত্রটাও তো তাই। হ্যাঁ হ্যাঁ। আফিমের নেশায় বুধ এক চরিত্রের মুখ দিয়ে সমাজ নিয়ে কত গভীর কথা বলিয়েছেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি বলুন তো, যখন এই ছদ্মনামটাই লেখকের আসল পরিচয়কে ছাপিয়ে যায়। যেমন ধরুন, আমরা যাকে বনফুল নামে চিনি, তার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটা কতজন মনে রেখেছে? খুব কম। বা মানিক বন্দ্যোপাধ্যায়, যার আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটাই তো ছদ্মনামের চূড়ান্ত সার্থকতা, যখন মুখোশটাই মুখ হয়ে ওঠে। বাহ। বনফুল বা মানিক বন্দ্যোপাধ্যায়, এগুলো তো এখন আর শুধু নাম নয়, এগুলো এক একটা ব্র্যান্ড। তাদের লেখার স্টাইল, দর্শন সবকিছুই ওই নামের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে আসল নামটা এখন শুধুই একটা তথ্য। তাহলে আলোচনা শেষে যা দাঁড়াচ্ছে, এই তালিকাটা আসলে শুধু কয়েকটা নামের সংগ্রহ নয়। না, একদমই না। এটা বাংলা সাহিত্যের স্রষ্টাদের মনস্তত্ত্ব বোঝার একটা চাবিকাঠি। ছদ্মনামগুলো ছিল তাদের স্বাধীনতার আকাশ, প্রতিবাদের ভাষা আর আত্ম আবিষ্কারের একটা মাধ্যম। আর এটা কিন্তু আমাদের সেই প্রথম প্রশ্নটাতেই আবার ফিরিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, যখন বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে লিখছেন, তখন কি তিনি অভিনয় করছেন, নাকি বনফুলই তার আসল সাহিত্যিক সত্তা, যা এতদিন বলাইচাঁদ নামের আড়ালে লুকিয়েছিল?
ভাবনার বিষয় হলো অনেক সময় হয়তো মুখোশটাই আমাদের আসল চেহারাটা বের করে আনতে সাহায্য করে।